কে কে কি তুমি এত রাতে কোন সাহসে আমার ঘরে ঢুকেছো? আউট আউট, জাস্ট গেট আউট। কাছে আসবে না, শেষবারের মতো বলছি। তোমাকে আমার ঘৃণা হয়। চলে যাও, চলে যাও। হ্যালো, হ্যাঁ অনুরাধা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। ও মাই গড, আচ্ছা আমি আসছি। মধুছন্দার খুনের খবর পেয়ে তড়িঘড়ি রওনা হয় অনুরাধা। সবার সাথে কথা বলে জেরা করে সে এক অদ্ভুত রহস্য জটে জড়িয়ে পড়ে। আজ এই রহস্য সমাধান করে ফের ওই বাড়ির দিকে চলেছে অনুরাধা। আজই কি ধরা পড়বে অপরাধী? কে খুন করলো মধুছন্দাকে? বাড়ির কেউ না বহিরাগত কারো আক্রোশ? নমস্কার শ্রোতা বন্ধুরা, নিশিরাতের কথকথায় আপনাকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকটি গল্প মন দিয়ে ও ভালোবেসে শোনার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদের। আমাদের আগের গল্প তারানাথ তান্ত্রিকের সাপমুক্তিকে আপনারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এভাবেই সাহিত্যের সঙ্গে থাকুন। আজকের গল্প অমানিশা। প্রখ্যাত লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র গোয়েন্দা অনুরাধার দুর্ধর্ষ রহস্য সমাধানের গল্প। সে এক শখের গোয়েন্দা হলেও তুখর তার মগজাস্ত্র, চিন্তাশীলতা ও ক্ষিপ্রতা। মানসী রায় চট্টোপাধ্যায়, জন্মস্থান চন্দননগর, হুগলি। শিক্ষা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। বহু বছর ধরে বহু পত্রপত্রিকায় লেখালেখি, বেশ কিছু ছোট গল্প, ধারাবাহিক গল্প পাঠক মহলে অত্যন্ত সমাদৃত হয়েছে। লেখালেখির পাশাপাশি বাচিক শিল্পী এবং সম্পাদিকা হিসেবেও যথেষ্ট সমাদৃত। কালনিদ্রার গর্ভগৃহ, জাদুকরী রূপকথা, সন্ধ্যা নামার পরে, এক রহস্য, 51 ভয়, 2024 বইমেলায় প্রকাশিত এই সংকলনগুলিতে কলম ধরেছেন লেখিকা। তাছাড়া ইতিপূর্বে ভয় শুধু ভয় নয়, ভয়ের আড়ালে অন্ধকার, ভয়াল ও ভয়ঙ্কর, চাঁদের তরী এবং বৃত্তের বাইরে, আলোক, সাহিত্য প্রবাহ, আলেখ্য, খোলা জানলা, কুঁড়ি, সম্প্রীতি, পেখম, শারদীয়া সাফ কথা, শব্দের মিছিল, অলৌকিকের খোঁজে, সোনালী খামসহ আরও বহু সংকলন এবং সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে লেখিকার ছোট গল্প। প্রথম প্রকাশিত গল্প সংকলন চুপকথার অন্তরালে, দ্বিতীয় সংকলন অচেনা ভয়, তৃতীয় সংকলন মৃত্যু গহ্বর, চতুর্থ সংকলন ব্ল্যাক উইডো, পঞ্চম সংকলন ট্রি হাউস। আলোক প্রকাশনী থেকে প্রকাশিত হল গোয়েন্দা অনুরাধা সিরিজের উপন্যাস পালাবার পথ নেই। এটি লেখিকার আরও একটি রোমাঞ্চকর উপন্যাস। এই গল্পটি আমরা নিয়েছি সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত লেখিকার বই মৃত্যু গহ্বর থেকে। মানসীদিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই গল্পটি আমাদের উপহার দেওয়ার জন্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। গোয়েন্দা অনুরাধার ভূমিকায় RJ উষসী, রেডিও নিউ টাউন। Any digital copy of this content leading to piracy is an offense. পাইরেসি দণ্ডনীয় অপরাধ। পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প মানসী রায় চট্টোপাধ্যায়ের কলমে এক দুর্ধর্ষ অলৌকিক ডিটেকটিভ গল্প অমানিশা। রাত প্রায় 1টা। নির্জন হাইওয়েতে প্রায় 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে একটা দুধ সাদা ইনোভা। শুনশান নির্জন রাস্তা, কেন যেন একটু গা ছমছম করছে দেবাংশুর। অনুরাধা গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিতে মুখ খুলতে বাধ্য হলো এবার। আরে কি হচ্ছে কি? একদম পাগলামো করবে না, স্পিডটা কমাও।
অমাবস্যার রাত, নিকষ কালো অন্ধকারের চাদরে মোড়া চতুর্দিক। গাড়ির স্পিড খানিকটা কমিয়ে দিয়ে অনুরাধা বলল, ঠিক আছে, এবার তাহলে তুমি ড্রাইভ করো। সেই কথাটাই তো অনেকক্ষণ থেকে বলছি। একটু বিরক্ত হয় দেবাংশু। নিশুতি রাত, পথ জনশূন্য। মাঝে মাঝে সাঁই সাঁই করে ছুটে আসা দুই একটা গাড়ি হেডলাইটের আলোয় নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। রাস্তার ধারে গাড়ি থামিয়ে নেমে এলো অনুরাধা। এই শখের গোয়েন্দাগিরির নেশা অবশ্য বেশি দিনের নয়। বছরখানেকের মধ্যেই পরপর দুটো কেসে সাফল্য পাওয়ার পর নেশাটা খুবই বেড়ে উঠেছে ইদানিং। ওর সঙ্গের প্রায় 6 ফুট উচ্চতার সঙ্গীটিকে এক কথায় সুদর্শন বলা চলে। মাত্র কিছুদিন আগেই ওরা বিয়ে করেছে। দেবাংশু বিশেষ কোনো অসুবিধা ছাড়া সব সময় ওর সঙ্গে থাকতে চেষ্টা করে। আমাদের যেভাবেই হোক আর 1 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে কিন্তু। গাড়ি ছুটছে দুরন্ত গতিতে। এসিটা বন্ধ করে জানলার কাঁচ নামিয়ে দিল অনুরাধা। বাইরের এলোমেলো ঠান্ডা হাওয়া হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে যেন ভিজিয়ে দিল শরীরটা। টুকরো টুকরো ভাবনায় ক্রমাগত ডুবে যাচ্ছে অনুরাধা। দিন 7 আগেই শান্ত সকালের নিস্তব্ধতা ভেঙে বেজে উঠেছিল মুঠোফোনটা। গরম চায়ে সবেমাত্র চুমুক দিয়েছে তখন। হ্যালো, অনুরাধা মিত্র বলছেন? ফোনের অপর দিকের পুরুষ কণ্ঠটি কেমন যেন বিষণ্ণ। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমার নাম প্রতীক সরকার। আপনার নম্বরটা কবিতা দিল। আমি ওর হাজব্যান্ড। ওই ফোনটা করতো, কিন্তু বাড়ির এখন যা পরিস্থিতি। কি হয়েছে? আসলে গতকাল রাতে হঠাৎ আমার বোন মারা গেছে। সে কি? কি করে? একটু চমকে উঠেছিল অনুরাধা। ভদ্রলোক ভাঙা গলায় বলেছিলেন, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের অ্যাপারেন্টলি কার্ডিয়াক ফেলিয়ার মনে হলেও ফাউল প্লে আছে বলে উনি সন্দেহ করছেন। আমারও মন বলছে ওর মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয়। তারপর নিজেকে সামলে নিয়ে একটু নিচু স্বরে বলেছিলেন, আসলে বাবা কোনো পুলিশি ঝামেলা চান না। আপনাদের আশাটাও হয়তো পছন্দ করবেন না, কিন্তু আমি চাই তদন্তটা হোক। আসলে কবিতা তো আপনার অন্ধ ভক্ত। নিজের মতন করে আপনি যদি কেসটা একটু তদন্ত করেন। বলতে বলতে অনেক কষ্টে নিজের যন্ত্রণা চাপতে চেষ্টা করেও শেষ পর্যন্ত ভেঙে পড়লেন ভদ্রলোক। যত তাড়াতাড়ি সম্ভব আমি পৌঁছে যাব। আপনারা পুলিশে খবর দিয়েছেন কি? লোকাল থানার ইন্সপেক্টর বাবার বিশেষ পরিচিত। উনি একবার এসেছিলেন। কিছুক্ষণ পর বডি পোস্টমর্টমে পাঠানো হবে। প্রায় সঙ্গে সঙ্গেই ওরা বেরিয়ে পড়েছিল। আজকের মতো সেদিনও গাড়িটা ছুটছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। শুধু তফাৎ হলো আজ অমাবস্যার রাত, আর সেদিন ছিল উজ্জ্বল সকাল। অনুরাধার মনে পড়ছিল সেদিন নরম রোদের মিঠে উত্তাপে কেমন যেন একটা বিষাদের ছোঁয়া লেগেছিল। আসলে মৃত্যু সংবাদ সবসময় একটা ব্যথার জন্ম দেয়, তা সে চেনা হোক বা অচেনা। ওদের গন্তব্য ব্যান্ডেল থেকে আরো বেশ কিছুটা দূরে। পথ নির্দেশের জন্য আরো কয়েকবার ফোন করেছিল ভদ্রলোক। যদিও জিপিএস এর সাহায্যে একেবারে সঠিক পথেই ছুটছিল ওদের গাড়ি। সবুজ সুন্দর একটা গ্রাম, দূষণমুক্ত পরিবেশ। বাড়িটার সামনে পৌঁছে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল সেদিন। সুবিশাল প্রাচীন জমিদার বাড়ি, অপূর্ব কারুকার্য মণ্ডিত ঠাকুর দালান, সাজানো বৈঠকখানা, অন্দরমহলেও প্রাচীন স্থাপত্যের ছোঁয়া। পূর্বপুরুষদের বিশাল বিশাল তৈলচিত্র, সুন্দর সুন্দর ঝাড় লণ্ঠন থেকে রীতিমতো বিস্মিত হয়েছিল অনুরাধা। মনে মনে ভেবেছিল, বাবা, কবিতার এই বনেদি পরিবারের ঐতিহ্য নিয়ে এতটুকু অহংকার নেই তো।
কোনোদিন কিছু বলেও নি। মাস দুয়েক আগে হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল কবিতার সাথে। ছোটবেলায় দক্ষিণ কলকাতার ভবানীপুরে একটা বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকত ওরা। একটা আত্মিক সম্পর্ক ছিল দুটো পরিবারের মধ্যে। তারপর অনুরাধার বাবার ট্রান্সফার হতে ওরা বেশ কয়েক বছরের জন্য দিল্লি চলে গিয়েছিল। মাঝে দীর্ঘদিন আর কোনো যোগাযোগ ছিল না। পরে সোশ্যাল মিডিয়ার দৌলতে আবার একে একে অনেককেই ফিরে পাবার পর্ব শুরু হয়েছিল। অনুরাধার মনে পড়ছিল সেই দিনটার কথা। হঠাৎ এত বছর পর কবিতাকে দেখে তো চিনতেই পারেনি প্রথমে। আসলে চেহারায় আমূল পরিবর্তন হয়ে গেছে কবিতার। গোলগাল মিষ্টি মুখের মেয়েটার এখন রীতিমতো ছিপছিপে চেহারা, টানা টানা চোখ, বাঁশির মতো টিকলো নাক, এক কথায় অপরূপা। কবিতা ঠিক চিনেছিল অনুরাধাকে। অনু দিদি বলেই ছুটে এসে জড়িয়ে ধরেছিল রাস্তার মধ্যেই। এত বছর পর দেখা, আবেগ সামলানো সেদিন দুজনের পক্ষেই ভীষণ মুশকিল হয়ে পড়েছিল। রবীন্দ্র সদনের মোড়ে তখন পথ চলতি অজস্র মানুষের ভিড়। হরিশ মুখার্জি রোড ধরে হেঁটে হেঁটে গুরুদুয়ারার পাশে চায়ের দোকানে এসে দাঁড়িয়েছিল দুজনে। ভাঁড়ে চা খেতে খেতে শখের গোয়েন্দাগিরিতে সাফল্য পাওয়ার গল্পটাও করেছিল অনুরাধা। শুনেই প্রায় লাফিয়ে উঠেছিল কবিতা। আমার অনু দিদি গোয়েন্দা। সাত দিন আগের কথা। অনুরাধাদের দুধসাদা ইনোভা এসে থামল এক বিশাল প্রাসাদ সম বাড়ির ততোধিক বিশাল এক লোহার গেটের সামনে। দারোয়ান দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে। তখনই শশব্যস্ত হয়ে ছুটে এলেন এক ভদ্রলোক। বয়স আন্দাজ 30-এর আশেপাশে, রীতিমতো সুদর্শন চেহারা। আসুন আসুন ম্যাডাম, আমি ফোন করেছিলাম। ভদ্রলোকের সঙ্গে সোজা দোতলায় উঠে গেল অনুরাধা। সেখানেই ওর বোনের ঘর, বাড়ি জুড়ে শোকের ছায়া। তার মধ্যেই অনুরাধা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল কবিতার ননদের নিথর দেহটা। বয়স আন্দাজ 20-22, রীতিমতো সুন্দরী। আপাত দৃষ্টিতে মৃত্যু স্বাভাবিক বলেই মনে হচ্ছে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে অনুরাধার মনে হলো মেয়েটি বেশ শৌখিন ছিল। টেবিলের ওপর রাখা ভ্যালিয়ামের পাতা চোখে পড়া মাত্রই অনুরাধা প্রশ্ন ছুড়ে দিল, ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস ছিল কি? গম্ভীর কণ্ঠ কানে বাজল, মাঝে মাঝে খেত, খুব কম, তবে রেখে দিত। টেনশনে ঘুম না এলে। অনুরাধার বুঝতে অসুবিধা হয়নি যে ভদ্রলোক কবিতার শ্বশুর মশাই। কি থেকে যে কি হয়ে গেল। ছেলে বৌমা যখন চায় তদন্ত করতে, তখন করুক। তবে তবে আমি এসব হাঙ্গামা চাই না। ওদের আগমনে ভদ্রলোক যে খুশি হননি সেটা বুঝতে অসুবিধা হয়নি অনুরাধার। দেখুন, পোস্টমর্টেম রিপোর্ট এলেই তো সব বোঝা যাবে। না হলে আত্মহত্যা কি খুন কিছুই বলা সম্ভব না। বিশেষ করে ঠিক কখন মৃত্যু হয়েছে সেটাও রিপোর্ট থেকেই নিশ্চিত হওয়া সম্ভব। ভদ্রলোক বেশ বিরক্তির সঙ্গে বললেন, মধু আত্মহত্যা করতে যাবেই বা কেন? আর খুনের তো কোনো মোটিভ থাকবে নাকি? নিজের মনে গজগজ করতে করতে ঘর ছেড়ে চলে গেলেন তিনি। বাবার কথায় কিছু মনে করবেন না, আসলে মাথা ঠিক নেই তো, বুঝতেই তো পারছেন। আসুন আসুন আপনি। কথা বলতে বলতে প্রতীক বেশ বড় একটা হল ঘরের দরজায় পৌঁছে গেল ওদের নিয়ে। বসুন আপনারা। অনুরাধা একটু ইতস্তত করল, আমি বাড়ির সবার সঙ্গে একটু কথা বলতে চাই। জানি এই অবস্থায় বেশি বিব্রত করা উচিত নয়, তবু দায়িত্ব যখন নিয়েছি। অনুরাধাকে প্রায় থামিয়ে দিয়েই প্রতীক সাথে সাথে বলল, নিশ্চয়ই ম্যাডাম, বলুন না, সবাই নিশ্চয়ই সহযোগিতা করবে। ঘরের দূর দেওয়াল পর্যন্ত অনুরাধার অনুসন্ধানী দৃষ্টি কিছু খুঁজছিল। ঝকঝকে শ্বেত পাথরের মেঝে, সাবেকি আমলের অত্যন্ত মূল্যবান কিছু আসবাব দিয়ে সাজানো ঘরটা। আপনি কাল রাতে কি নিজের ঘরেই ছিলেন? অনুরাধার মুখে হঠাৎ এই প্রশ্নে যেন একটু চমকে উঠল প্রতীক। তারপর একটু ভেবে নিয়ে খুব গুছিয়ে সংক্ষেপে উত্তর দিল, আসলে আমার শরীরটা 2-1 দিন একটু খারাপ যাচ্ছে। গতকাল রাতে কিছুতেই ঘুম আসছিল না, তাই বাধ্য হয়ে ঘুমের ওষুধ খেয়েছিলাম, যা হয় আর কি।
একবারই অচেতন হয়ে গেছিলাম। তা কখন জানলেন ব্যাপারটা? সকালবেলা কাজের মেয়েটি চা দিতে এসে ডেকে ডেকে সাড়া না পেয়ে ময়না মাসিকে ডেকে নিয়ে আসে। উনি এই বাড়ির সবচাইতে পুরনো কাজের লোক। ময়না মাসি ভয় পেয়ে বাবাকে ডাকতে ছোটে। আমি আর কবিতা তখন ড্রয়িং রুমেই ছিলাম। মুড়ি করে ছুটেছিলাম দুজনে। একটু থামলো প্রতীক। বিশ্বাস করতে পারিনি এত বড় অঘটন ঘটে গেছে। এত নার্ভাস লাগছিল। তারপর? সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করলাম। উনি এসে দেখার পর জানলাম সব শেষ। অনুরাধা জানতে পেরেছিল 6 মাস আগে এই বাড়ির বড় কর্তা আর 1 মাস আগে বড় গিন্নিমা মারা গেছেন। কয়েক পুরুষ আগে এই বাড়ির প্রচুর জাঁকজমক আর বহু সদস্য থাকলেও এখন অনেকেই বিদেশে পাড়ি দিয়েছেন। কেউ কেউ কলকাতার বুকেও স্থায়ীভাবে বসবাস করছেন। এখন এখানে বসবাস করেন বর্তমানে বাড়ির কর্তা বিশ্বনাথ সরকার, ওনার স্ত্রী মঞ্জুশ্রী, ওদের একমাত্র ছেলে প্রতীক আর বৌমা কবিতা। এই বাড়ির একমাত্র আদরের মেয়ে ছিল মধুছন্দা। এখন বাড়িতে প্রায় জনাচারেক কাজের লোক আছে। তাছাড়া রয়েছে মালি, দারোয়ান আর ড্রাইভার। বাড়ির কাজের লোকদের প্রথমে একে একে ডেকে পাঠালো অনুরাধা। সবার মুখেই এক কথা, আগে রাতে তো নিজেদের ঘরে ঘুমোচ্ছিল ম্যাডাম, তাই কিছুই বুঝতে পারিনি। দারোয়ান মোহনলালের মুখে চোখে একটা ভীষণ উদ্বিগ্ন ভাব। এই যে আপনি নিশ্চয়ই বাকিদের মতন ঘুমোননি, তাই না? মোহনলাল কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঝড়ের বেগে এসে দাঁড়ালো একটি অল্প বয়সী ছেলে। তার মুখ বিবর্ণ, ফ্যাকাশে, চোখ রীতিমতো লালচে। নমস্কার ম্যাডাম, আমি প্রহ্লাদ, এই বাড়ির ড্রাইভার। আমার কিছু বলার ছিল আপনাকে। নিশ্চয়ই বলবেন। তার আগে আমি একটা কথা জানতে পারি? আপনি গতকাল রাতে এখানে এসেছিলেন কি? হ্যাঁ, এসেছিলাম তো, 12টার পর ফিরলাম, তাই না? বলেই সে মোহনলালের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিল। মোহনলালের মুখ সাথে সাথেই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ খুব ঘামতে শুরু করেছে সে। জানলার দিকে তাকিয়ে বিড়বিড় করে, মালুম নেই। অনুরাধার ঠোঁটের কোণে মৃদু হাসি। প্রহ্লাদবাবু, আমার যদি খুব ভুল না হয়, কাল রাতে আপনি বাড়ি ফেরেননি, মোহনলালের ঘরেই ছিলেন, তাই তো? প্রহ্লাদের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় উত্তর এলো, না মানে হ্যাঁ, একটু বেশি নেশা হয়ে গিয়েছিল তো, তাই মোহনলালের ঘরেই ঘুমিয়ে পড়েছিলাম। বাড়ির সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিল অনুরাধা। আমি সবার সাথেই আলাদাভাবে কথা বলবো, তবে তবে প্রথমে প্রহ্লাদ বাবুর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। দপ করে জ্বলে উঠল প্রতীক। ওর সাথে কথা বলে লাভ নেই ম্যাডাম, 1 নম্বরের মিথ্যেবাদী। 2 মাস আগে চুরি করে ধরা পড়েছিল, দিয়েছিলাম তাড়িয়ে, কিন্তু বাবা আবার ডেকে এনেছে। বাবার প্রশ্রয়ই এত বার বেড়েছে। হাতের ইশারায় ওকে থামিয়ে দেয় অনুরাধা। আপনার যা বলার পরে বলবেন প্লিজ। আমি সবার সাথেই একে একে কথা বলবো। দরজা বন্ধ করে বেশ কিছুক্ষণ অনুরাধা কথা বলল প্রহ্লাদের সঙ্গে। তারপর বিশ্বনাথ বাবুকে অনুরোধ করল, বলছি আজ রাতে আমরা এখানে থাকতে পারি? না হলে সবার সাথে সময় নিয়ে কথা বলা সম্ভব নয়। কবিতার মুখে চোখে একটা অদ্ভুত প্রশান্তি। থাক না রে অনুদি, আজ রাতে থাকাটা সত্যি একটু প্রয়োজন। বিশ্বনাথ বাবুকে ইতস্তত করতে দেখে মনে মনে হাসল অনুরাধা। বলছিলাম একটু মঞ্জুশ্রী দেবীকে বিব্রত করব। জানি উনি কথা বলার অবস্থায় নেই, তবু জাস্ট 5টা মিনিট। একটু গম্ভীর মুখে বিশ্বনাথ বাবু বলে উঠলেন, উনি অসুস্থ, এখন তো একেবারেই কথা বলার অবস্থায় নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেই না হয় কথা বলবো। বিশ্বনাথ বাবুর নির্দেশে দোতলার বেশ বড় সুন্দর করে সাজানো
একটা ঘর খুলে দেওয়া হলো ওদের থাকার জন্য। কি ব্যাপার তোমার, রাতে এখানে থাকবে কেন হঠাৎ? রীতিমতো বিস্মিত হয়েছিল দেবাংশু। কারণ আছে, শোনো, চোখ কান খোলা রাখবে, সতর্ক থেকো সবসময়। অন্ধকার হাইওয়ে ধরে গাড়ি ছুটছে ঝড়ের বেগে। কি হলো, কথা বলছো না যে? স্মৃতিরমন্থনে বিভোর অনুরাধা একটু চমকে ওঠে। কতক্ষণ লাগবে আর? পৌঁছে যাব ঠিক সময়। সবার সামনে কথা দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যে রহস্যের জট খুলে দেব। কথা তো রাখতেই হবে। আজ হাতে নাতে ধরতে হবে অপরাধীকে। আচ্ছা, আমি নিজেও তো এই ব্যাপারে অন্ধকারে। কে আসল অপরাধী? সময় হলে সব নিজের চোখেই দেখবে। আর একটু ধৈর্য রাখো প্লিজ। জানো তো, আমরা হঠাৎ এই গভীর রাতে পৌঁছবো সেটা কিন্তু ওই বাড়ির কেউ জানে না। শুধু লোকাল থানার ইনচার্জ ইন্সপেক্টর মিস্টার রায়ের সঙ্গে এই ব্যাপারে প্রচুর আলোচনা হয়েছে। দ্যাটস অল। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোক অত্যন্ত বিনয়ী, খুব ভালো মানুষ, যথেষ্ট হেল্প করেছেন আমায়। ওনাকে ফোন করে রেখেছি, উনি আজ রাতে সারাক্ষণ বাড়িটার উপর নজরদারির ব্যবস্থা করেছেন। এবার সিটে মাথা রেখে চোখ বুজে থাকে অনুরাধা। মনে পড়ে যাচ্ছে অনেক টুকরো টুকরো কথা। মাত্র 7 দিন আগে এক ঐতিহ্যবাহী প্রাচীন জমিদার বাড়িতে নিশি যাপনের কথা। আচ্ছা, তোমার মনে আছে সেই রাতে কি কি হয়েছিল? চোখ বন্ধ করেই প্রশ্ন করে অনুরাধা। তারপর নিজের মনেই বলে, প্রহ্লাদ যেভাবে আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছিল তেমন কেউ করেনি। কিন্তু বুঝতে পারছিলাম সবাই কিছু কথা লুকিয়ে যাচ্ছিল। সেই রাতের কথা। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল অনুরাধা। একটা একটানা শব্দ ভেসে আসছে বাইরে থেকে। নীলচে রাত বাতির আলোয় চোখ চলে গেল দেওয়াল ঘড়ির দিকে। টিকটিক শব্দে সে জানান দিচ্ছে তার অস্তিত্বের কথা। ঘড়ির কাঁটা প্রায় রাত 1টা ছুঁই ছুঁই। দেবাংশু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রাত বাতির নীলচে আলোয় ওর মুখ জুড়ে প্রশান্তির ছায়া। ডাকতে গিয়ে ওকে ডাকলো না অনুরাধা। একটানা শব্দটা ভেসে আসছে বাইরে থেকে। দরজায় কান পেতে মনে হলো শব্দটা কান্নার। সত্যি যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কেউ। নিঃশব্দে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়াতেই একটু গা ছমছম করে উঠল। জমাট বাঁধা অন্ধকারে যেন ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে কেউ। সুযোগ পেলেই এগিয়ে আসবে গুঁড়ি মেরে। শব্দটা কোণের একটা ঘর থেকে আসছে। ঘুটঘুটে অন্ধকার। আওয়াজটা স্পষ্ট হচ্ছে ক্রমশ। কি ম্যাডাম, ঘুম আসছে না? গম্ভীর কণ্ঠ শুনে চমকে উঠল অনুরাধা। ঠিক পিছনেই দাঁড়িয়ে বিশ্বনাথ বাবু। আপনি এত রাতে ঘুমননি? অনুরাধা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল। আসলে মনটা এত খারাপ, শুধু মেয়েটার মুখটাই ভাসছে চোখের সামনে। সেটাই খুব স্বাভাবিক, তবু নিজেকে সামলাতে তো হবে। আচ্ছা, একটা কথা বলুন, ওই দিকের ঘরে কে থাকে? ওই যে ওই দিকের ঘরটায়। একটু অবাক হলেন ভদ্রলোক। কোন দিক? অনুরাধা হাতের ইশারায় দিক নির্দেশ করল। ততক্ষণে শব্দটা থেমে গেছে। ও, ওই কোনার দিকের ঘরটার কথা বলছেন তো? না, ও ঘরে কেউ থাকে না। আমি স্পষ্ট শুনেছি কান্নার শব্দ। কেউ কেউ নিশ্চয়ই ছিল। বিড়বিড় করলেন ভদ্রলোক। বাড়িটা আর ভালো নেই ম্যাডাম। আমার বৌদির মৃত্যুর পর তার আত্মা এই বাড়িটার আনাচে কানাচে ঘুরে বেড়ায়। একটু খুলে বলবেন ব্যাপারটা? বেশ, আসুন আমার সাথে।
বিশ্বনাথবাবুর সাবেকি আমলের বিশাল উঁচু পালঙ্কের সামনে রাখা নরম আরামকেদারায় হেলান দিয়ে বসল অনুরাধা। সামনে চেয়ার টেনে বসতে বসতে বিষণ্ণ গলায় বিশ্বনাথবাবু বলে উঠলেন, ম্যাডাম, এই ঘরে আমি একাই আছি কয়েক মাস ধরে। মঞ্জুশ্রী অসুস্থ হওয়ার পর থেকে নিচের ঘরেই ওর থাকার ব্যবস্থা হয়েছে। ময়না সবসময় থাকে ওর সঙ্গে। ওই বাড়ির বহুদিনের পুরনো কাজের লোক। চোখ বন্ধ করে ওকে ভরসা করতে পারি আর কি। প্রহ্লাদ ওর ছেলে, তাই তো? হ্যাঁ, ময়নার একমাত্র ছেলে ওই প্রহ্লাদ। কেন যে ওকে আমার ছেলে সহ্য করতে পারে না, সেটা ঈশ্বরই জানেন। কারণটা আমি কিন্তু কিছুটা অনুমান করতে পারছি। মানে? আপনি বোধহয় প্রহ্লাদকে একটু অতিরিক্ত প্রশ্রয়ের চোখে দেখেন। বাদ দিন, এই আত্মার ব্যাপারে কি বলবেন বলছিলেন? একটু চুপ করে থাকলেন বিশ্বনাথবাবু। কোথা থেকে যে শুরু করি? আসলে এই বিশাল সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের জন্যই আজ তলানিতে এসে ঠেকেছে। তা কিরকম? এই ধরুন, সকলেই কম বেশি বিলাসবহুল জীবনযাপন করতেন, ইচ্ছে মতো টাকা ওড়াতেন। শেষ পর্যন্ত যেটুকু অবশিষ্ট ছিল, সেই সম্পত্তির মালিক হয়েছিলেন আমার বাবা। কারণ উনি ঠাকুরদার একমাত্র পুত্র সন্তান। সব মেয়েদের মানে আমার পিসিদের ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। তাছাড়া বাড়ির রীতি অনুযায়ী সম্পত্তির আশা তারা কোনোদিনই করেননি। অনুরাধা চুপ করে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে থাকে। এই বয়সেও যথেষ্ট আভিজাত্য তাঁর চেহারায় এবং ব্যক্তিত্বে। উনি এক মনে বলে চলেছেন, তাও যা সম্পত্তি ছিল, সত্যি বলতে কি, একটু বুঝে শুনে খরচ করলে আরও কয়েক পুরুষ বসে খেতে পারত। কিন্তু এই বংশে তো রক্তে বিলাসিতা। রক্তের দোষ যাবে কোথায় ম্যাডাম? শুধু আমার দাদা ছিলেন বাড়ি ছাড়া। বড্ড ভালো মানুষ। আপনারা দুই ভাই? হ্যাঁ, জানেন তো, সমস্ত সম্পত্তি বাবা দাদার নামে উইল করে গিয়েছিলেন। আমাকে বিশ্বাস করতেন না একদম। আসলে যৌবনে নানা রকম নেশা করতাম তো। কিন্তু দাদা ছিলেন একেবারে ভিন্ন প্রকৃতির। বই পড়া ছাড়া আর কোনো নেশা ছিল না দাদার। বাবা হয়তো অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি খুব বিচক্ষণ ছিলেন নিশ্চয়ই। সে তো বটেই। দাদা নিঃসন্তান ছিলেন। বৌদির অনিচ্ছা সত্ত্বেও বলেছিলেন সব সম্পত্তি আমার ছেলের নামে উইল করে দেবেন। কিন্তু মাস 6 আগে হঠাৎই দাদা মারা গেলেন। ডাক্তার বললেন কার্ডিয়াক ফেলিওর। দাদার মৃত্যুর পর জানলাম সমস্ত সম্পত্তি উনি বৌদির নামে উইল করে দিয়ে গেছেন। আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না? কি করে জানবো? বৌদি আমাদের খুব একটা পছন্দ করতেন না। দাদা যে মারা গেছেন সেটা এক বাড়িতে থেকে প্রথমে আমরা জানতে পর্যন্ত পারিনি। অনেক পরে বৌদি খবরটা দিল বডি শ্মশানে নিয়ে যাওয়ার সময়। তারপর? সুজন বলে বৌদির এক দূর সম্পর্কের ভাইপো মাঝে মাঝে আসা যাওয়া করত। বৌদি ওকে ছাড়া চোখে অন্ধকার দেখত। সম্পত্তির লোভেই যে পড়ে থাকতো সে তো আমরা বুঝেইছিলাম। হঠাৎ করে একদিন আমায় ডেকে সুজনের সঙ্গে আমার মেয়ে মধুর বিয়ের প্রস্তাবটা দিয়েছিলেন বৌদি। মানে ওর ভাইপোর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, বললেন সম্পত্তি 2 ভাগ করে উইল করবেন। 1 ভাগ আমার ছেলের আর 1 ভাগ সুজনের। মানে সেটা তো আমার মেয়েরই হবে, তাই না? সেই কারণে আমাদের কোনো আপত্তিও ছিল না। কিন্তু বেঁকে বসলো আমার মেয়ে। সে কিছুতেই সুজনকে বিয়ে করতে রাজি হলো না। সবাই মিলে কত বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভই হলো না। কিন্তু রাজি হলো না কেন? বলেনি তো কিছুই মুখ ফুটে। জেদ ধরেই রইল, কিছুতেই বিয়ে করবে না।
তারপর কি করে যে হঠাৎ কি হয়ে গেল কিছুই বুঝলাম না, বুঝলেন। বৌদি একদিন ঘাড় ধাক্কা দিয়ে সুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কেন? কিছু বুঝতে পারেননি? না না, কিছুই বুঝিনি। তারপর থেকেই বৌদি ভীষণ মনমরা থাকতো, খাওয়া দাওয়া পর্যন্ত করতো না ঠিক করে। মাসখানেক আগে হঠাৎ মারা গেল বৌদি। আমার কিন্তু ঠিক স্বাভাবিক মনে হয়নি ব্যাপারটা। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান যদিও বলেছিলেন কার্ডিয়াক ফেলিওর। অস্বাভাবিক মনে হয়েছিল যখন, তখন পুলিশে খবর দেননি কেন? না না, ওসব ঝামেলায় আর যায়নি। আমাদের ফ্যামিলির সুনাম আর বংশের একটা ঐতিহ্য তো আছে, বিশ্বাস করতে পারবেন না। তারপর থেকেই ঘটল মহাবিপদ। কাজের লোক থেকে শুরু করে দরওয়ান মোহনলাল, প্রহ্লাদ, এমনকি আমাদের বাড়ির সবাই গভীর রাতে কান্নার শব্দ, গোঙানির শব্দ এইসব পেতে শুরু করলো। সে কি? হ্যাঁ ম্যাডাম, একটা ছায়া মূর্তিকে ঘুরতে দেখা যেত বাড়ির আনাচে কানাচে, কখনো বারান্দায়, আবার কখনো বা ছাদে। তান্ত্রিক ডেকে যজ্ঞ করার পর কিছুদিন সব ঠিকঠাকই চলছিল। তারপর আবার 2-3 দিন আগে ছায়া মূর্তিটাকে ময়না দেখেছিল। আর আশ্চর্যের ব্যাপার হলো, প্রায় সঙ্গে সঙ্গেই তো মেয়েটা চলে গেল বলতে গেলে। এখন মনে হচ্ছে অতৃপ্ত আত্মার হাত থেকে হয়তো কারোরই মুক্তি নেই। কে জানে এরপর কার পালা। অতৃপ্ত আত্মা মানে? আপনি ভূতে বিশ্বাস করেন? বিজ্ঞানের যুগে ভূতের অস্তিত্বের কথা শুনে হয়তো আপনার হাসি পাচ্ছে, কিন্তু আমার দাদা বলতেন পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে যাবার নামে মানুষের বুক কেঁপে ওঠে অশরীরীদের ভয়ে। তাই নাকি? দাদা অনেক বই পড়তেন। বলতেন ভাবতে পারিস, সমুদ্র তার বুকে লুকিয়ে রেখেছে কত মারাত্মক রহস্য। কত দেশ বিদেশের গল্প করতেন। ওর কাছেই শুনেছিলাম রাশিয়ার ডারভাক্স নাকি এত সুন্দর গ্রাম যে প্রাকৃতিক সৌন্দর্য বহু মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু স্থানীয় লোকেদের বিশ্বাস যে ওই গ্রামে অতৃপ্ত আত্মাদের ছায়া আছে। 1800 শতকে নাকি ওই গ্রামে প্লেগ মহামারীর আকারে দেখা দিয়েছিল। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আপনি যে বললেন এরপর কার পালা, তার মানেটা কি আর কেউ মরতে পারে বলে আপনার মনে হয়? আসলে ভয় করে যে সব সময়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবা বলতেন যে এই বাড়িতে অভিশাপ আছে। আসলে আমাদের পূর্বপুরুষরা কত গরিবের রক্ত চুষে খেয়েছে তার তো ইয়ত্তা নেই। এই বাড়ির পিছনে ছিল একটা বিরাট গুমঘর। কত লোককে যে সেখানে এনে নৃশংসভাবে মারা হয়েছিল সে আপনাকে কি বলবো। গুমঘর বলেন কি? মানে এখনো আছে? আসলে এই নামটা শুনলেই গা ছমছম করা কত রোমাঞ্চকর কাহিনী মনে পড়ে যায়। তো প্রাচীন জমিদার বাড়ির প্রতি কৌতূহলটা প্রচন্ড বেড়ে ওঠে। গুমঘরটা একবার দেখতাম কাল সকালে। না না, সেসব ভেঙে চুরে গেছে, এখন দেখার মতো কিছুই আর অবশিষ্ট নেই। তবে অতীতের অভিশাপ হয়তো এখনো পিছু ছাড়েনি। এমন কেন বলছেন? এই বংশ শেষ হবে এবার। দাদা কোনো সন্তানের মুখ দেখলেন না, আমার ছেলের তো একই অবস্থা। সবই কপাল। এই বিশাল সম্পত্তির কোনো উত্তরাধিকারী থাকবে না। রুমাল দিয়ে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিয়ে আবার শুরু করলেন। আমার স্ত্রীর অবস্থাটা দেখুন, বিছানায় পড়ে আছে কতদিন। ঠিক কি হয়েছে বলুন তো ওনার? কি আর বলবো, রাতে খাবার পর রোজকার মতোই দোতলায় আসছিল। সিঁড়ির মুখেই একটা ছায়া মূর্তি দেখে ভয়ে চিৎকার করে সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে গেল। সে কি? আর বলবেন না, পড়ে মারাত্মক চোট পেল কোমরে, একটা হাড় পর্যন্ত ভেঙে গেল।
এখন শরীর কিছুটা ঠিক হলেও বিছানায় পড়ে থেকে থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। অসম্ভব খিটখিটে মেজাজ, ময়না ছাড়া আর কাউকেই প্রায় সহ্য করতে পারে না। আমাকে তো নয়, সব সময় সন্দেহ। অনুরাধা মনে মনে কিছু অঙ্কের হিসেব মিলিয়ে চলছিল। শুনুন, আমরা কাল চলে যাব ঠিকই, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট এলে জানাবেন। কয়েকদিন পরেই আর একবার আসব। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে তাদের মতো করে, কিন্তু পাশাপাশি আমিও একটু চেষ্টা করে দেখি। না না, তদন্তের এমনিতে কোনো দরকার নেই। ছেলেটা এত বাড়াবাড়ি শুরু করেছে, ওর মতলব আমি খুব ভালো করেই জানি। শুধু প্রহ্লাদকে বিপদে ফেলার চেষ্টা। আরে পুলিশ আমি এমনিতেই সামলে নিতাম। আপনি কি চান না আমি আর এই বাড়িতে আসি? দেখুন, আমার চাওয়ায় কিছু আসে যায় না, কিছু মনে করবেন না। ছেলে বৌমা যখন চাইছে, আপনি চাইলে ইনভেস্টিগেশন করুন। সুজনবাবুর কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেবেন প্লিজ, ওনার সঙ্গে একটু কথা বলতে হবে। ঠিক আছে, দিচ্ছি। তবে ফোনটা সুইচ অফ বলছে। আমি চেষ্টা করেছিলাম কিছুদিন আগে। ভদ্রলোক হঠাৎ উঠে দাঁড়িয়ে পায়চারি করতে শুরু করলেন। তারপর উদ্বিগ্ন মুখে এগিয়ে গেলেন বিশাল এক কারুকার্য মণ্ডিত কাঠের আলমারির দিকে। খুট করে একটা শব্দ, আবার কানে এলো গম্ভীর কণ্ঠ। দেখুন, আপনার ফি কত সেটা তো আমি জানি না, আপাতত এইটা রাখুন। মুখ বন্ধ একটা খাম অনুরাধার দিকে এগিয়ে দিলেন ভদ্রলোক। ওটা আপনি রেখে দিন, এখন কোনো টাকা আমি নিতে পারবো না। সত্যি বলতে আমি তো আর কোনো পেশাদার গোয়েন্দা নই, শখের প্রাইভেট ইনভেস্টিগেটর। যদি কোনো কিনারা করতে পারি তখন না হয় ভাবা যাবে। ভদ্রলোকের মুখ জুড়ে বিষাদের ছায়া, যেন এক জীবন্ত পাথরের মূর্তি। আবার বিড়বিড় করলেন, আমার বৌমাকে ঈশ্বর একটা সন্তান দিলেন না। অনেক বছর হয়ে গেল বিয়ে হয়েছে। আমার তো নয়নের মণি ছিল মেয়েটা। ছেলে তো কোনোদিন আপন হলো না, মানুষ করতেই তো পারিনি আসলে। হাজার হোক, এই বংশের রক্তই তো বইছে শরীরে। আচ্ছা, প্রহ্লাদের প্রতি আপনার অতিরিক্ত দুর্বলতার জন্য নিজের ছেলে আপনার থেকে দূরে সরে যাচ্ছে না তো? মানে? ভদ্রলোকের চোখের জল মুহূর্তে ক্রোধের আগুনে রূপান্তরিত হলো। দেখুন, আমি এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছি তাতে নিশ্চিত যে আপনার মেয়ের সঙ্গে প্রহ্লাদের একটা দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। ওরা তো পালিয়ে যাবে ঠিক করে ফেলেছিল পর্যন্ত। বাজে কথা, বাজে কথা। আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, আমার মেয়ে জানতো সেটা। আশ্চর্য, জানতো বলে বুঝে শুনে প্রেম করবে? এটা কি সব ক্ষেত্রে সম্ভব নাকি? সবকিছু অঙ্কের হিসেবে চলে না। প্রহ্লাদ গাড়ি করে আপনার মেয়েকে রোজ কলেজে নিয়ে যেত, আবার নিয়েও আসতো। কড়া শাসনে মানুষ হলেও মধুচন্দার যৌবনের বাগানে মধুকর হয়ে এসেছিল আপনাদের বাড়ির ওই ড্রাইভার প্রহ্লাদ। দেখুন, আপনি কি বলতে চাইছেন সেটা স্পষ্ট করে বলুন তো। বলবো বলেই তো রাতে থেকে গেলাম। দিনে হলে নিশ্চিত কেউ কান পেতে শোনার চেষ্টা করত। আপনি কি কাউকে সন্দেহ করছেন? সে তো অনেককেই করছি, তবে কথা দিচ্ছি আসল অপরাধীকে হাতে নাতে ধরবই। রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন ভদ্রলোক। বেশ, বুঝিয়ে বলি একটু। প্রহ্লাদের চেহারা নেহাত মন্দ নয়, আর আপনার মেয়ে কোনোদিন বিশেষ বাইরের পুরুষের সাহচর্য পায়নি। তার প্রেমে পড়াটা খুব অস্বাভাবিক কি? সমস্যা হলো সে আপনাদের বাড়ির কাজের লোকের ছেলে, তাই তো? কি যাতা বলে যাচ্ছেন? আপনার কড়া শাসনের জন্য মেয়ে তো বাইরে প্রেমালাপ করতে পারত না। বনেদি বাড়ির ঐতিহ্য নষ্ট হবার ভয় তো সবসময় ছিল আপনার। তাই লুকিয়ে লুকিয়ে রাতে দেখা করতে শুরু করলো প্রহ্লাদ আর মধুচন্দা। গভীর রাতে ভালোই চলছিল, কিন্তু ওদের হাতে নাতে এক রাতে ধরে ফেলেছিলেন
প্রতীক বাবু। তারপর প্রহ্লাদকে মেরে ধরে একেবারে তাড়িয়েই দিয়েছিলেন, ঠিক তো? দেখুন, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আপনি সব জানেন। ময়নার কান্নায় ভুলে গিয়ে আপনি নিজে প্রহ্লাদকে আবার ডেকে এনে ড্রাইভারের চাকরিতে বহাল করেছিলেন। মাথা নিচু করে বসে আছেন বিশ্বনাথ বাবু। তারপর থেকে বাড়ির লোক আপনার উপর রীতিমতো বিরক্ত। ময়নার প্রতি আপনার দুর্বলতা আছে জেনেই তাকে আপনার স্ত্রী নিজের কাছে আটকে রাখেন সব সময়, যাতে আপনার কাছে বেশি ঘেঁষতে না পারে, তাই না? বললাম তো আমি জানি না। বিরক্তির চেয়েও এখন ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশ্বনাথ বাবু। আমার আর দু একটা প্রশ্নের উত্তর দেবেন? আপনাকে যখন একা পেয়েই গেলাম। আচ্ছা, সুজন বাবুর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আপনাকে আমি কি দেব বলুন তো? সুজন তো সামনে সবার সাথেই মিষ্টি মিষ্টি করে কথা বলতো। পেটে পেটে যে এত বদমাইশি ছিল সেটা আর কি করে বুঝবো বলুন? মানে একটু বুঝিয়ে বলুন। সবচেয়ে অবাক হলাম যখন বৌদি মারা যাবার পর উকিল বলল কানা করিও বৌদি সুজনকে দিয়ে যায়নি, সব নাকি আমার ছেলের নামে উইল করে গেছে। অনুরাধা একটু হাসলো, তারপর বলল, অবাক হয়েছিলেন নিশ্চয়ই। আমার কিন্তু মনে হয় আপনার বৌদি সিদ্ধান্তটা হঠাৎ বদল করেছিলেন। আসলে একটা সময় উনি চেয়েছিলেন মধুচন্দার সাথেই সুজনের বিয়ে হোক, তাহলে সুজন এই বাড়িতে ঘর জামাই থেকে ওনার সেবা যত্ন করবে, আর সম্পত্তি সমান দুভাগ হলে সেক্ষেত্রে আপনারাও খুব একটা আপত্তি করবেন না, ঘরের সম্পদ ঘরেই রইল। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। যে সুজন ছিল ওর চোখের মণি, সে এমন কোনো জঘন্য অপরাধ করে বসল যে তাকে উনি তাড়িয়ে দিতে বাধ্য হলেন এই বাড়ি থেকে। অনুরাধা লক্ষ্য করছিল হালকা ঠান্ডায় উলকুল করে ঘামছিলেন বিশ্বনাথ বাবু। বিশ্বনাথ বাবু, বাকিটা আপনি বলবেন না আমি বলবো? মৃদু হাসি খেলে গেল অনুরাধার ঠোঁটের কোণে। এবার মুখ একেবারেই ফ্যাকাশে বিশ্বনাথ বাবুর। দু হাতে মাথা চেপে ধরে উনি বসে পড়লেন বিছানার ওপরে। চাপা গর্জন বার হয়ে এলো ওর গলা চিরে। দুধ কলা দিয়ে কালসাপ পোষা জানেন? আমার বৌমা সেই বিষাক্ত কালসাপ, আর আমার ছেলেটা একটা ভেড়া। ওর প্রেমে মজে গিয়ে কোথা থেকে যে তুলে এনে বিয়ে করে নিল কে জানে। ডাইনি একটা। একটু খুলে বললে ভালো হয়। দেখুন, বৌমার বাপের বাড়ির অবস্থা তো বিশেষ ভালো নয়। আপনি হয়তো কিছুটা জানেন। আমার ছেলে ব্যবসার কাজে প্রায় কলকাতা যেত। ওখানে গিয়ে কিভাবে ওর প্রেমে পড়েছিল আমি জানি না, তবে আমি প্রথম দেখেই বুঝেছিলাম মেয়েটা একেবারেই সুবিধার নয়। কি করে বুঝলেন? ওর এখানে থাকার ইচ্ছে ছিল না কোনোদিনই। একে তো কলকাতার মেয়ে, গ্রামে এসে মানিয়ে নিতেই পারছিল না। গ্রামের লোকেরা খুব নিন্দে করতো ওর আচার আচরণ নিয়ে। অনেকেই বলেছে ওর ওপরে অশুভ শক্তির প্রভাব আছে, সেই কারণেই বংশপ্রদীপ এলো না। এসব নিছক কুসংস্কার। কবিতা শহরের মেয়ে, এখানে মানিয়ে নিতে একটু অসুবিধে হওয়া স্বাভাবিক। ও এত অসভ্য যে আপনি কল্পনাও করতে পারবেন না। অসভ্য কেন বলছেন? দেখুন, সত্যি বলতে কি, আপনাকে বলতে আমার লজ্জা করছে। ওইটুকু একটা মেয়ে আমাকে চোখ রাঙিয়ে বলেছিল আপনার ছেলে অক্ষম, তাই আমি মা হতে পারিনি। নিজের ছেলেকে বলুন ট্রিটমেন্ট করতে। আমার সম্পর্কে একদম বাজে কথা বলবেন না। এসব নিয়ে কথা অনেকেই বলতো নিশ্চয়ই। ওর রেগে যাওয়াটা খুব অস্বাভাবিক কি? রেগে যাওয়ার অন্য কারণ হয়তো ছিল। এখন মনে হচ্ছে এই বাড়িটা সত্যি অভিশপ্ত। এই জন্যই আমি আপনাকে ডাকতে চাইনি তদন্ত করতে। শেষে কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরোবে। দেখুন, প্রত্যেক খুনের পিছনেই একটা মোটিভ থাকে। যদি আপনার বৌদির মৃত্যু স্বাভাবিক না হয়ে থাকে আর এখন আপনার মেয়ের মৃত্যুটাও অস্বাভাবিক হয়, তাহলে পরপর এই দুটো খুনের পিছনেই তো কোনো মোটিভ কাজ করছে, তাই না?
হঠাৎ দরজার দিকে চোখ যেতেই অনুরাধার মনে হলো একটা ছায়ামূর্তি যেন চকিতে সরে গেল কাঁচের দরজার পাশ থেকে। তার মানে কেউ নিশ্চয়ই লুকিয়ে ওদের কথা শুনছিল। একবার উঠে দাঁড়িয়ে দরজার বাইরে উঁকি দিল অনুরাধা। না, কেউ কোথাও নেই। কি দেখছেন ম্যাডাম? কি হলো? কেউ একটা ছিল মনে হলো। কি ছিল? কে থাকতে পারে? মনে হলো কেউ ছিল এখানে। আরে না না না, এত রাতে কে থাকবে, সবাই ঘুমোচ্ছে। অনুরাধার মনটা খচখচ করতে লাগলো। আরো কিছুক্ষণ কথাবার্তার পর রাত 3টে নাগাদ বিশ্বনাথ বাবুর ঘর থেকে বাইরে এলো অনুরাধা। লম্বা বারান্দা ঢেকে আছে আবছা অন্ধকারে। একটা ক্ষীণ আলোর রেখা সিঁড়ির ওপর দিয়ে সাপের মতো এঁকে মেঁকে যেন নিচের জমাট অন্ধকারে বিলীন হয়ে গেছে। হালকা হাতে দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখল দেবাংশু সারা ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। ওকে দেখেই উত্তেজিত হয়ে প্রশ্ন করল, আরে কি হলো তোমার? কোথায় গিয়েছিলে? আমি প্রথমে ভাবলাম তুমি বাথরুমে, তারপর তো রীতিমতো টেনশন শুরু হয়ে গেল। আরে বিশ্বনাথ বাবুর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম ওনার ঘরে, কিন্তু তখন কেউ লুকিয়ে আমাদের কথা শুনছিল। কি হতে পারে সেটাই ভাবছি। ওকে চমকে দিয়ে দেবাংশু বলে উঠল, দেখো, আমার মস্তিষ্কটা তোমার সঙ্গে থেকে থেকে এখন কিন্তু যথেষ্ট উর্বর। এমন একটা খবর আমি দেব যেটা শুনে তুমি চমকে উঠবে। কি খবর? এই প্লিজ বলো। একটা হিসেব যতক্ষণ না মেলাতে পারছি। ওকে থামিয়ে দেবাংশু বলল, কবিতা শাশুড়ি বিছানায় পড়ে থাকার নাটক করলেও আসলে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ। ভেরি গুড। আমি এটাই মনে মনে ভাবছিলাম। তুমি কি ভাবছো? আমি এতক্ষণ ঘরে ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যেতেই একটা ছায়া মূর্তিকে দেখলাম দরজার ঠিক বাইরে। মনে হলো এত রাতে কে? তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে তুমি ফিরছো না। তারপর পা টিপে টিপে উঠছিলাম, সত্যি একটা ছায়া মূর্তিকে বারান্দার কোণে দেখলাম। আরেকটা ছায়া মূর্তিকে সিঁড়ির ঠিক নিচেই দেখলাম দাঁড়িয়ে থাকতে। কিছুক্ষণ আগেই বারান্দা থেকে সেই ছায়া মূর্তি সিঁড়ি বেয়ে সোজা নিচে নেমে গেল। ততক্ষণে দুজনকেই চিনে ফেলেছি আমি। দুর্দান্ত, তুমি তো বিরাট কাজ করেছো। আর আড়াল থেকে লুকিয়ে টুকরো টুকরো কিছু কথা কানে এলো। এক মহিলার গলা, পরিষ্কার শুনছি চাপা স্বরে গজগজ করছিল, ধকি দিয়ে তো কোনো কাজই হবে না দেখছি। বলেছি বাবুকে চোখে চোখে রাখবি, সেই আমাকে গোয়েন্দাগিরি করতে হলে তোকে টাকা দিয়ে রাখা কেন বলতে পারিস? অন্য আরেক মহিলার গলা শুনলাম, আবছা আলোয় বুঝলাম ময়না। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি যে কবিতার শাশুড়ি সেটা কিন্তু মিটমিটে আলোতেও বুঝতে আমার অসুবিধা হলো না। তুমি এত খিটখিটে কেন গো? দিন রাত মুখ চামটা দাও আমাকে। বৌমা তো কথাই বলে না, ছোট রাত আমাকে দেখাও। ওই গোয়েন্দা দিদিমণির সাথে বাবু গল্প করছে, আমি লুকিয়ে দেখে এলাম তো। রীতিমতো ফুঁসতে লাগলো ভদ্রমহিলা। গল্প শেষ হয়নি, সারা রাত লীলা খেলা করবে নাকি? বুড়োর স্বভাব মরলেও যাবে না। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে পর্দা সরিয়ে কট কট করে ঢুকে গেল মহিলা, পুরো সুস্থ। অনুরাধা চুপ করে আছে দেখে দেবাংশু আবার বলল, এখন প্রশ্ন হলো এই অসুস্থতার নাটক করার কারণ কি? দেখো, ময়না ছাড়া বাকি সবাই জানে যে উনি ভীষণ অসুস্থ, শয্যাশায়ী। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে সবার গতিবিধির ওপর নজর রাখা শুরু করেছেন ভদ্রমহিলা। হয়তো অনেক আগে থেকেই চলছে ব্যাপারটা। গাড়ি ছুটছে ঝড়ের বেগে। ঘুমিয়ে পড়লে নাকি? কথা বলছো না যে? প্রায় এসে গেছি জানো তো, আর মিনিট 15 মধ্যেই ঢুকে যাব। দেবাংশুর কথায় একটু চমকে উঠল অনুরাধা, তারপর মৃদু হেসে বলল, হ্যাঁ,
ধুর পাগল, ঘুম আসে কোনোদিন? স্মৃতিচারণ করছি, মানে সব ঘটনা মনে পরপর সাজিয়ে নিচ্ছি। যেমন সেই রাতের পরের দিন সকালেই এসেছিল মারাত্মক একটা খবর। পরের দিন সকালে প্রথমেই ঘরে বেডটি এসেছিল, তারপর ব্রেকফাস্টের জন্য ডাক পড়ল নিচের ডাইনিং রুমে। এলাহি আয়োজন, একেবারে রাজকীয় ব্যাপার। বাড়ির সবচেয়ে পুরনো কাজের লোক ময়না দাঁড়িয়েছিল টেবিলের কাছেই। কবিতা খাবার পরিবেশনে ব্যস্ত ছিল। ময়নাকে সোজাসুজি প্রশ্ন করল অনুরাধা। প্রহ্লাদ আপনার ছেলে তো? হ্যাঁ দিদিমণি। কেমন যেন বিবর্ণ হয়ে গেছে ময়নার মুখ। পাশের ঘরে আপনার সাথে আলাদা করে কথা বলবো। অনুরাধা লক্ষ্য করল মহিলার হাত দুটো ভীষণ কাঁপছে, রীতিমতো ঘামছে সে। ওর হাতের ওপর হাত রাখল অনুরাধা। শুনুন, আপনার কোনো ভয় নেই। যদি আপনার ছেলে অন্যায় না করে থাকে, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি শুধু সত্যি কথা বলুন, আমাকে প্লিজ সহযোগিতা করুন। দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল ময়না। আমার ছেলে মধু দিদিমণিকে খুব ভালোবাসতো। লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে রাতে আসতো। আমি দরজা খুলে দিয়েছি কয়েকদিন। দাদাবাবু যেদিন জানতে পেরে সেদিন মেরে তাড়িয়ে দিল। আমি বড়বাবুর কাছে কেঁদে কেটে ছেলের কাজ ফেরালাম। কাজ না করলে খাবো কি? গরিব মানুষ আমরা। তাছাড়া বাবু অনেক বেশি মাইনে দেয়। তারপর আর কি দুজনের সম্পর্ক ছিল? কি বলবো আপনাকে, ছেলে তো পাগল ছিল ওর জন্য। কিন্তু মধু দিদিমণি হঠাৎ একদম পাল্টে গেল। আমার ছেলেটাকে কথায় কথায় অপমান করত। ছেলেটা খুব কাঁদতো আমার কাছে এসে। আমার বুকটা ফেটে যেত। কিন্তু কেন এমন রাতারাতি বদলে গিয়েছিল মধুচন্দা, তা জানেন কিছু? সব আমার কপালের দোষ। না হলে বামন ওই ছেলেটা চাঁদে হাত দেয়? আমার ছেলে কিচ্ছু করেনি। ঠিক আছে, বললাম তো, কোনো ভয় নেই। বাকি প্রশ্নগুলোরও ঠিক ঠিক জবাব দিন। এই সুজনবাবু সম্পর্কে আপনি ঠিক কতটা জানেন? বড়বাবু মারা যাওয়ার পর বড় মা পাগলের মতন হয়ে গিয়েছিল। 15 বছরের ছোট ছিল তো বড়বাবুর থেকে। খুব ভালোবাসতো বড়বাবু। ওই মানুষটা বাড়ি চারা ছিল। বড়বাবু মরে যেতে ওই সুজন প্রায় রোজই বড় মার কাছে আসতো। খোনাকি বড় মার দূর সম্পর্কের ভাইপো। তবে তবে ওই শয়তানটা এ বাড়িতে ঢোকার পর থেকেই যত অশান্তি। বড় মা মধু দিদিমণির সাথে বিয়ে দেবে বলে উঠে পড়ে লাগলো। বাড়ির সবাই রাজি হয়ে গেল শুধু সম্পত্তির জন্য। এরা বড় লোক হলেও বড় নিষ্ঠুর গো দিদিমণি। না হলে লম্পট বদমাশের হাতে শুধু সম্পত্তির জন্য মেয়ে তুলে দিতে পারে কেউ? সুজন লম্পট ছিল? ওর মতো নোংরা দুনিয়ায় দুটো নেই। মেয়ে মানুষ দেখলেই ওর সুযোগ পেলে ওই সুজন আমার ঘরে পর্যন্ত ঢুকে পড়তো। বলেন কি? ঠিকই বলেছি। মধু দিদি পছন্দ করতো না ওকে একদম। পিছনের যে বিরাট বাগানটা, ওখানে একটা গুম ঘর ছিল। রাতের বেলা মাঝে মাঝে ওখানে কত রকমের আওয়াজ হয়। কবিতা বৌদিমণির খুব সাহস। ওখানে রাতের বেলা চলে যেত একা একা। আপনি দেখেছেন? সুজনের সঙ্গে বৌদিমণিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি কয়েকদিন। বৌদিমণির সাথে খুব ঝামেলা হচ্ছিল একদিন, শুনেছিলাম নিজের কানে। খুব জঘন্য সুজন। ওর যে ঠিক কি মতলব ছিল জানি না দিদিমণি। গত পরশু রাতে আপনাদের মধু দিদিমণি মারা যায়, তখন আপনি কোথায় ছিলেন? আমি ঘুমাচ্ছিলাম গিন্নিমার ঘরে। সত্যি ঘুমাচ্ছিলেন? আপনি তো রাতে আবার গোয়েন্দাগিরি করে বেড়ান। আমাদের কথা কাল রাতে লুকিয়ে শুনছিলেন কেন?
আমি নিরুপায় দিদিমণি, পেটের জ্বালা বড় দায়। সেদিন সত্যি খুব ক্লান্ত লাগছিল অনুরাধার। আগের রাতে একেবারে ঘুম হয়নি। ফেরার আগে কবিতা পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিল। বিশাল প্রাচীন বাড়িটা দেখতে দেখতে অনুরাধার মনে হচ্ছিল এত বড় প্রাচীন বাড়িতে ভূতের ভয় পাওয়া যে কোনো দুর্বল মনের মানুষের পক্ষে খুব অস্বাভাবিক নয়। হঠাৎ প্রশ্ন করল, হ্যাঁ রে কবিতা, শুনলাম এই বাড়িতে ভূত আছে, তুই দেখেছিস? এবার হেসে ফেলল কবিতা। ধুর, আমি তো তাদের খুঁজে বেড়াই, এখনো পর্যন্ত দেখাই মিলল না তো। দুজনে একসঙ্গে হেসে উঠল ঠিকই, কিন্তু কবিতাকে যে ভীষণ উদ্বিগ্ন লাগছে, ওর ভেতরে কোনো ঝড় চলছে, তা বুঝতে অনুরাধার কোনো অসুবিধা হলো না। ওর মিষ্টি লাবণ্য ভরা মুখটা যেন বড্ড থমথমে লাগলো অনুরাধার। তুই কিছু বলবি? আচ্ছা, তুই খুব টেনশনে আছিস তাই না? হঠাৎ কবিতা অনুরাধার হাত চেপে ধরল। সুজন, খুব মারাত্মক অনুদি। আমি একদিন বড়মার ঘরে ঢুকতে গিয়ে শুনেছিলাম ও বড়মাকে হুমকি দিচ্ছিল, ওর নামে পুরো সম্পত্তি লিখে দিতে বারবার চাপ দিচ্ছিল। তারপর তো সম্পত্তি না পেয়ে আরও হিংস্র হয়ে উঠেছিল। বড়মা মারা যেতে বড্ড ভয় করত আমার। এখন মধু চলে গেল, আর কি কি যে ক্ষতি হবে। তোর সাথে কেমন সম্পর্ক ছিল সুজনের? কবিতা কোনো উত্তর দিল না। ঠিক আছে, বলতে না চাইলে এখন বলিস না, তবে তুই সময় মতো ফোন করে সব কথা কিন্তু খুলে বলিস আমাকে, কিচ্ছু লুকোবি না, ঠিক আছে? কবিতা নীরবে সম্মতি জানায়। নিচে নেমে এসে চোখে পড়ে বাইরের বিশাল উঠোনে দেবাংশু দাঁড়িয়ে আছে প্রতীকের সঙ্গে। হাত জোর করে নমস্কার জানিয়ে অনুরাধা বলেছিল, আজ আমরা চলি, পোস্টমর্টেম রিপোর্ট এলে এর সাথে সাথেই ফোন করবেন। আপনার বাবাকে দেখছি না। আরে সেই কথাই তো বলছিলাম, আর বলবেন না, থানা থেকে ফোন এসেছিল। ইন্সপেক্টর বাবার খুব পরিচিত আসলে। উনি জানালেন যে সুজনের একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। এখান থেকে কিছুটা দূরেই একটা মেঠো রাস্তায় ওর থেতলে যাওয়া বডি পেয়েছে পুলিশ। বলেন কি? আমরা একবার ঘুরে যাচ্ছি থানায়। নিশ্চয়ই, চলুন, আমিও সঙ্গে যাচ্ছি। আসল ঘটনাটা কখন ঘটেছে পোস্টমর্টেম রিপোর্ট না এলে তো ঠিকঠাক কিছুই বোঝা যাবে না। হ্যাঁ ম্যাডাম, ইন্সপেক্টর বলেছিল যেহেতু কোনো প্রত্যক্ষদর্শী নেই, কিভাবে কি হয়েছে বোঝাটা খুবই মুশকিল। এমন বিশ্রীভাবে মাথাটা থেতলে গেছে না, বডি শনাক্ত করাই মুশকিল ছিল। বাবা গিয়েছিল সঙ্গে সঙ্গে, অনেক দূরের গ্রামে ওর মা থাকেন, খবর দিয়েছি। খুব খারাপ খবর, খুব খারাপ। হ্যাঁ ম্যাডাম, সত্যি খুব খারাপ লাগছে। ওর বাইকের সাথে সম্ভবত কোনো বড় গাড়ির ধাক্কা লেগেছিল বলেই মনে হচ্ছে। থানায় গিয়ে কিছু কথাবার্তা সেরে ফেরার পথে অনুরাধাকে দেখে দেবাংশু বুঝল ও গভীর চিন্তায় নিমগ্ন। অনুরাধা স্টিয়ারিং ধরতেই ঝড়ের বেগে ছুটল গাড়ি। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে দেবাংশু বলে উঠল, দেখো, মোহনলালের সঙ্গে আমি কিন্তু কথা বলেছিলাম। ওর কথাবার্তায় কিন্তু যথেষ্ট অসঙ্গতি আছে। অনেক কিছু চেপে যাচ্ছে বেটা, কেন সেটা বুঝতে পারছি না। অনুরাধা কোনো উত্তর দিল না। জানো তো, গ্যারেজের সামনে দাঁড়িয়ে প্রতীকবাবুর সঙ্গে কথা বলছিলাম। সুজনের অ্যাক্সিডেন্ট নিয়ে কথা হচ্ছিল। কোনো একটা গাড়ি ধুচ্ছিল প্রহ্লাদ, চাকায় প্রচুর কাদা দেখলাম। বুঝতে পারিনি ঠিক, কিন্তু সামান্য রক্ত যেন কাদার সাথে মিশে আছে মনে হলো। এতক্ষণ পরেই মুখ খুলল অনুরাধা। আমি প্রহ্লাদের সাথে কলকাতায় যোগাযোগ করব ঠিক করেছি। ওই বাড়িতে সব কথা নির্ভয়ে খুলে বলতে পারছে না ছেলেটা। প্রহ্লাদকে সন্দেহ করছো না? সবাইকে সন্দেহ করছি। প্রহ্লাদের সাথে কথা বলে আমি যেটুকু জেনেছি
প্রতীক অসম্ভব নেশা করে, মাঝে মাঝে তো 3-4 দিন বাড়িও ফেরে না। নেশার ঘরে কবিতাকে অশ্রাব্য গালিগালাজ করে, জিনিসপত্র ভাঙচুর করে, আবার নেশা কেটে গেলেই একেবারে অন্য মানুষ। হাজার হোক জমিদারি রক্ত শরীরে। তুমি ভাবো একবার, চরিত্রহীন শ্বশুর, সন্দেহবাতিক খিটখিটে শাশুড়ি আর নেশাগ্রস্ত স্বামী, এই নিয়ে কি কেউ সুখে থাকতে পারে? প্রহ্লাদ যে সব সত্যি কথা বলছে তারও তো কোনো মানে নেই। সে তো নিশ্চয়ই, কেউই সন্দেহ তালিকার বাইরে নয়। তবে এই ক্ষেত্রে মিথ্যে বলে ওর কোনো লাভ নেই। কলকাতা ফিরে আসার পর থেকেই অনুরাধা মনে মনে পরপর ঘটনাগুলোকে সাজিয়ে নিচ্ছিল বারবার। টেনশন কমাবার জন্য মাঝে মাঝেই চলে যাচ্ছিল কোনো ফাঁকা পার্কে। এলোমেলো ঘটনাগুলোকে এক সুতোয় গাঁথার চেষ্টা করছিল। দেবাংশু লক্ষ্য করছিল সবসময় ভীষণ অন্যমনস্ক থাকে অনুরাধা। বিছানায় শুয়ে ছটফট করে, অনেক রাত অবধি জেগে থাকে। ওকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দেয় দেবাংশু। কি হয়েছে তোমার? ঠিক করে খাওয়া দাওয়া পর্যন্ত করছো না, এই জন্যই বারণ করি। ওর বুকে মুখ গুজে আদুরে গলায় অনুরাধা বলে, তুমি তো আমাকে জানো, ইনফ্যাক্ট সবচেয়ে ভালো করে বোঝো। তাই বলে শরীর খারাপ করবে নাকি? সেটা আমি সহ্য করবো না। একটা কথা ভাবছি জানো। কি কথা? জমিদার বাড়ির বড় গিন্নি 15 বছরের ছোট ছিলেন বলে কর্তার কাছে আবদারের শেষ ছিল না। সন্তান হয়নি বলে ভদ্রমহিলার রীতিমতো কোনো মানসিক সমস্যা শুরু হয়েছিল। কবিতা বলছিল ওর ব্যবহার খুবই খারাপ ছিল, বাড়ির কারোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, কাজের লোকেরা পর্যন্ত মহিলাকে সহ্য করতে পারত না। তাতে কি হলো? হলো তো অনেক কিছুই। মনে রেখো, ওর মৃত্যুটাও কিন্তু স্বাভাবিক নয়। জানো, ওদের বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে ফোনে আমার কথা হয়েছে। পরিচয় দিতে খুব ভালো ব্যবহারই করলেন। কিছু জানতে পারলে? আরে অনেক কিছু। উনি পরিষ্কার বললেন যে বাড়ির বড় গিন্নির মৃত্যু খুব সম্ভব বিষ প্রয়োগেই হয়েছে। তার মানে বাড়িরই কেউ নিশ্চয়ই ওকে বিষ দিয়েছিল। বিশ্বনাথ বাবু নাকি প্রায় জোর করে ডেথ সার্টিফিকেট লিখিয়ে নিয়েছিল। এতদিনের সম্পর্ক, উনি অনিচ্ছা সত্ত্বেও লিখে দিয়েছিলেন। বড় লোকের বড় ব্যাপার। দেবাংশু জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। ঠিকই বলেছ। তবে মধুছন্দার ক্ষেত্রে উনি পরিষ্কার বলেছিলেন কিছুতেই ডেথ সার্টিফিকেট দেবেন না। আসলে উনি বুঝে ফেলেছিলেন কিছু সমস্যা আছে পরিবারের ভেতরেই। সবই তো বুঝলাম অনু, তবে তুমি কিন্তু আমার সাথে ভালো করে কথাই বলো না আজকাল। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। অনুরাধাকে জড়িয়ে ধরে এবার ঠোঁটে ঠোঁট রাখল দেবাংশু। দুটো ঠোঁট, দুটো শরীর ভালোবাসার উষ্ণতা মেখে নিবিড় আলিঙ্গনে বাধা পড়ছিল ধীরে ধীরে। দুজনে ক্লান্ত হয়ে যখন নরম বিছানায় শরীর এলিয়ে দিল, ঠিক তখনই খুব কাছেই কোথাও আকাশ কাঁপিয়ে কান ফাটানো শব্দে বাজ পড়ল। সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। যা গরম ছিল সারাদিন, জানতাম রাতে ঢালবে। অনুরাধা কাঁচের বন্ধ জানালার সামনে এসে দাঁড়ায়। বৃষ্টির জলধারা সবেগে আছড়ে পড়ছে কাঁচের জানলার বাইরে। ওর ঠিক পিছনে দাঁড়িয়ে গুনগুন করছে দেবাংশু। रिम झिम घन घन रे बरसे, रिम झिम घन घन रे बरसे। হঠাৎ থেমে গিয়ে দেবাংশু বলে উঠল, একটা প্রশ্ন মনে জেগে উঠেছে বুঝলে। কি? প্রতীকবাবু বাবার বিরুদ্ধে গিয়ে তদন্ত করাতে চাইছেন কেন? আরে বাবা, পুরো ব্যাপারটাই আইওয়াশও হতে পারে। কেউই তো সন্দেহ তালিকার বাইরে নয়।
দিন চারেক পর রাত 10টা নাগাদ ডিনার টেবিলেই বেজে উঠল অনুরাধার মুঠোফোন। ফোন ধরতেই ভেসে এলো প্রতীকের উত্তেজিত গলা। ম্যাডাম, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মধুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। রাত 3টের আশেপাশেই হয়েছে ব্যাপারটা। তারপর হঠাৎ নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। ম্যাডাম, বোন 2 মাসের প্রেগনেন্ট ছিল, কেউ কিছুই জানতে পারেনি। বাবা এখন প্রচন্ড অশান্তি করছেন, বলছেন তদন্ত বন্ধ করতে। আমি চাই কিছুতেই এই তদন্ত বন্ধ না হোক। আপনি চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি সত্যিটা আপনাদের সামনে তুলে ধরবই, আর সেটা খুব তাড়াতাড়ি। পরের দিন ভোরে অনুরাধার ঘুম ভাঙল মুঠোফোনের শব্দে। বালিশের নিচে সেটা বেজেই চলেছে একটানা। চাঁদনি চকে একটা ছোট্ট কাজ ছিল অনুরাধার। কাজটা সেরেই ফোন করলো প্রহ্লাদকে। প্রায় সঙ্গে সঙ্গে এসে পৌঁছলো প্রহ্লাদ। কালো শার্ট আর ডেনিম ব্লু জিন্সে বেশ হ্যান্ডসাম লাগছে ওকে। আজ তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে ভাই। একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল প্রহ্লাদ। সাবির রেস্তোরাঁর উল্টো দিকের একটা গলি দিয়ে হাঁটছিল ওরা, যেটা গিয়ে পড়েছে টেম্পল স্ট্রিটে। অপরিসর রাস্তায় দাঁড়িয়ে আছে প্রচুর পুরনো বাড়ি, বেশিরভাগই ভগ্নদশা। হাঁটতে হাঁটতে অনুরাধা হঠাৎ বলল, এই ঘিঞ্জি গলি দিয়ে কেন হাঁটছি জানো? এখানেই একটা রাস্তার নাম গুমঘর লেন। কিছু মনে পড়ছে? সেদিন যেটা বলার চেষ্টা করেও বলতে পারোনি। মুহূর্তে যেন দপ করে জ্বলে উঠল প্রহ্লাদের চোখ দুটো। ম্যাডাম, কোনো ভনিতা না করে এই একটা শয়তান বুড়োর গল্প শোনাবো আজ আপনাকে। বলো ভাই, সেই জন্যই তো এত দূর ছুটে এসেছো। নির্ভয় সব কথা খুলে বলো। জানেন ম্যাডাম, সেই রাতটার কথা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি, আজীবন হয়তো পারবো না। একটু থামল প্রহ্লাদ, হয়তো মনে মনে পরপর সাজিয়ে নিচ্ছিল ঘটনাগুলো। কানে এলো, আমি তখন খুব ছোট, মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই রাতে। বাজ পড়ার শব্দে আমি ভীষণ ভয় পেতাম, তাই মায়ের বুকে মুখ গুজে ঘুমাচ্ছিলাম। পাশেই শুয়েছিল বাবা। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। দেখলাম ভয়ানক মুখোশ পরা কয়েকটা লোক আমাদের ঘরে ঢুকে পড়েছে। ঘর জুড়ে তাণ্ডব চালাচ্ছে লোকগুলো। ভয়ে বালিশে মুখ গুজে শুয়ে রইলাম, কোনো শব্দ করিনি সেদিন। তারপর চোখের সামনে দেখলাম আমার মায়ের মুখ চেপে ধরলো দুজন। বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল ওরা। পরের দিন অনেক বেলায় মা ফিরেছিল, বাবা আর ফিরে আসেনি। ফুঁপিয়ে উঠল প্রহ্লাদ। অনুরাধা পিঠে হাত রাখতে চোখের জল মুছে শুরু করলো আবার। তখন তো খুব ছোট ম্যাডাম, তাই বুঝিনি, পরে বুঝেছিলাম। সেই রাতে শয়তানটা পোশাক গুন্ডা দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমার বাবাকে। ওই জমিদার বাড়ির পেছনে গুমঘরে খুন করেছিল। আমার মায়ের ওপর এত অত্যাচার করেছিল যে আমার মা আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। আমার মুখের দিকে চেয়ে মরতে পারেনি মা। আমি বুঝতে পেরেছিলাম ভাই, আসলে তোমার মা লোকটার নোংরা প্রস্তাবে প্রথমে রাজি হয়নি বলি এত বড় অঘটন। ঠিক তাই, মা পুলিশে পর্যন্ত গিয়েছিল, যদিও কোনো লাভ হয়নি। পেটের জ্বালা বড় জ্বালা, না হলে মা ওই বাড়িতে কাজ করতে রাজি হয়ে যায়? তোমার মুখ চেয়েই মা বাধ্য হয়েছিলেন হয়তো। শয়তানের সঙ্গে সমঝোতা করে নিল মা। আমাকে স্কুলে পড়িয়েছে লোকটা। টাকা পয়সার তেমন আর অভাব ছিল না, ছিল সম্মানের অভাব। নিজের উপর খুব ঘেন্না হতো ম্যাডাম। ওখানেই থাকতে তোমরা? বড় হয়ে ঘর ভাড়া করে আলাদাই থাকতাম আমি। মা থাকতো ওই বাড়িতেই। মধুর সঙ্গে
হঠাৎ করে একটা রিলেশন হয়ে গেল। ওর জন্যই রাতে লুকিয়ে মাঝে মাঝে ওই বাড়িতে যেতাম আমি। তুমি তাহলে সেই ছায়াময়? বলতে পারেন। সত্যি বলতে রাতে যখন মধুর কাছে যেতাম, ইচ্ছে করে এদিক সেদিক ঘুরে জানোয়ারটাকে শেষ করার সুযোগও খুঁজতাম। সিঁড়ির মুখে আমাকে কালো চাদরে মোড়া দেখে গিন্নিমা ভয় পেয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। পিশাচটাকে খতম করতে পারলাম না শুধু মধুর মুখ চেয়ে। একটু যেন দম নিল প্রহ্লাদ। অনুরাধা ওর মুখের দিকে তাকিয়েছিল এক দৃষ্টে, ভাবছিল এমন কত যন্ত্রণার ইতিহাস আমাদের অগোচরে থেকে যায়। মধুচন্দাকে খুব ভালোবাসতে তুমি, তাই না? সত্যি ম্যাডাম, ওকে পাগলের মতো ভালোবাসতাম। হঠাৎ কিছুদিন আগে কবিতা বৌদি আমায় ডেকে বলেছিল মধু মনে হচ্ছে প্রেগনেন্ট, কিছু ব্যবস্থা করতে। আমার মাথা কাজ করছিল না। তোমাদের এত বড় ভুল হয়ে গেল, একটু সচেতন হওয়া উচিত ছিল। আমরা বুঝতে পেরেছিলাম মারাত্মক ভুল হয়ে গেছে। তখন তো আর কিছুই করার ছিল না। মধু পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি সাহস পাইনি। সেজন্য মধু রেগে আমাকে তাড়িয়ে দিয়েছিল। বলেছিল সুইসাইড করব, তবু বাচ্চা নষ্ট করব না। এত কিছুর পরেও আমি জানতাম ও আমাকেই ভালোবাসে। আচ্ছা, ও ঘুমের ওষুধ খেত, তাই না? খুব কম, বরং বৌদি নিয়ে যেত ওর কাছ থেকে ঘুম আসতো না বলে। দাদারও শুনেছি তো মাঝে মধ্যেই লাগতো। বড় লোকের অশান্তি বড় বেশি ম্যাডাম। সত্যি তাই? একটা আক্ষেপ আজীবন থেকে যাবে ম্যাডাম। যেদিন মধু মারা গেল সে রাতে যে কি মরণ ঘুম ধরল আমায়, ওই বাড়িতে থেকেও ওকে আমি বাঁচাতে পারলাম না। কেউ কি ঘুমের ওষুধ দিয়েছিল তোমাকে? মোহনলালের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমার কাছে ক্ষমা চেয়ে ও কান্নাকাটিও করেছে, তবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে কোনোদিন আমি ভাবতেই পারিনি। আসলে টাকার লোভেও আমার বিয়ারের গ্লাসে ঘুমের ওষুধ দিয়েছিল। সেই রাতে কিন্তু সুজন ঢুকেছিল ও বাড়িতে। আমি জানি শয়তানটাই মেরেছে আমার মধুকে। সুজন তো মারা গেছে, তুমি জানো নিশ্চয়ই? ঠিক মতো কিছুই জানি না ম্যাডাম। প্রতীক দাদা বলছিলেন, কিছুটা শুনেছি। তুমি কান্নার শব্দ শুনেছ কোনোদিন ওই বাড়িতে? আমি কিন্তু স্পষ্ট শুনেছিলাম। একটা কথা ম্যাডাম, রাতে কান্নার শব্দ, গোঙানির শব্দ শুনে সবাই ভয় পেলেও আমি জানি আসল কারণটা। নিজের চোখে কবিতা বৌদিকে বড় মার ঘরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখেছি, কাউকে বলিনি। ওর মতো কষ্ট যেন কেউ না পায়। সেদিন বলেছিলে কিছুটা। বৌদি ভীষণ ভালো ম্যাডাম, আমি খুব শ্রদ্ধা করি ওকে। মিথ্যে বদনাম দিয়ে ওকে যা হেনস্থা করেছে বাড়ির সবাই, সেটা অকল্পনীয়। শয়তান চরিত্রহীন সুজন বৌদির পিছু ছাড়তো না কিছুতেই। সুযোগ পেলেই ওর সাথে অসভ্যতা করত। আর কিছু জানো? আমায় একদিন কবিতা বৌদি বলেছিল, মাঝে মাঝে ওই ভূতের ঘরে গিয়ে আমি প্রাণ খুলে কাঁদি, কেউ অন্তত বিরক্ত করবে না। আসলে অনেক সময় মেয়েদের কাঁদার স্বাধীনতাটুকুও সমাজ বা পরিবার দেয় না ম্যাডাম। অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ ম্যাডাম, বৌদি বলেছে আমায় অনেক কথা। এত বড় লোকের বাড়িতে মেয়ের বিয়ে দিয়ে বৌদির বাবা নাকি খুব নিশ্চিন্ত হয়েছিল। নেশাখোর প্রতীকের সাথে থাকতে থাকতে এই ঘরটা বৌদির কাছে নরক কুণ্ড হয়ে উঠেছিল। রাতে ঘরের বাইরে ঘুরে বেড়াতো, ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসতো না। সবাই ভয় পেত বড় মার অতৃপ্ত আত্মা ভেবে। রাতের অন্ধকারের বুক চিরে ছুটতে থাকা গাড়ির গতি এবার কমল হঠাৎ করেই। একটা ফোন আসছিল বারবার। দেবাংশুর গলা কানে এলো। কার ফোন? আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু
ইন্সপেক্টর মিস্টার রায় ফোন করলেন। আগেই ওনাকে জানিয়ে রেখেছিলাম, উনি পৌঁছে গেছেন অনেকক্ষণ। ওই বাড়ির খুব কাছাকাছি আছেন বলেই জানালেন। আমরা পৌঁছে গেছি। গভীর রাতের ঘুটঘুটে অন্ধকারে যখন অনুরাধাদের গাড়ি এসে বিশাল বাড়িটার সামনে দাঁড়ালো, তখন অন্ধকারে নিমজ্জিত চারিদিক। আদিগন্ত বিস্তৃত বাড়িটা কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। ওরা খুব সাবধানে এগিয়ে যেতেই গেট খুলে দিল প্রহ্লাদ। অমাবস্যার রাতের নিকশ কালো অন্ধকারে লুকিয়ে পড়লেন পুলিশ ইন্সপেক্টর মিস্টার রয় ও তার সহযোগী কনস্টেবল। অনুরাধা আর দেবাংশু সেই বিশাল বাড়ির গাড়ি বারান্দায় অমানিসার অন্ধকারে মিশে গেল। রাত গভীর হতে লাগলো। কতক্ষণ অপেক্ষা করতে হবে কেউ জানে না। রোজ নাকি বাইরের খাটিয়ায় বসে মদের গ্লাসে চুমুক দিয়ে গুনগুন গান ধরে মোহনলাল। আজও তার ব্যতিক্রম হলো না। একটু পরেই গ্লাসটা রেখে কোথায় যেন চলে গেল সে। সন্তর্পণে ওর পিছু নিল কনস্টেবল ভদ্রলোক। আর অপেক্ষা করতে হলো না। অমানিসার অন্ধকার ভেদ করে একটি ছায়ামূর্তি এগিয়ে আসছে ধীরে ধীরে। নিশ্চয়ই সে মোহনলালের গতিবিধির উপর নজর রাখছিল। মোহনলাল খাটিয়া ছেড়ে ওঠার সাথে সাথে সে এগিয়ে আসতে লাগলো নিঃশব্দে। পুরো শরীর কালো চাদরে ঢাকা। চকিতে মদের গেলাস হাতে তুলে নিয়েছে সে। দ্রুত হাতে গেলাসে কিছু মেশাচ্ছে। গর্জে উঠলেন ইন্সপেক্টর। অপ্রত্যাশিত আক্রমণে চমকে উঠেছে সে। হাত থেকে পড়ে ভেঙে টুকরো হয়ে গেছে গ্লাস। ততক্ষণে বাড়ির লোকেদের জাগিয়ে দিয়েছে প্রহ্লাদ। ঘটনার আকস্মিকতায় মোহনলাল রীতিমতো ঘাবড়ে গেছে। কালো চাদর সরে যেতেই স্পষ্ট হলো আততায়ীর মুখ। সবাই মিলে অবাক হয়ে বলে উঠল, কবিতা। কবিতার বিস্ফারিত চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে তখন। ওর হিংস্র মূর্তি দেখে বাড়ির সকলে স্তম্ভিত। রাগে ফুঁসছে কবিতা। অনুরাধা ওর হাত চেপে ধরল। তুই আইন কেন নিজের হাতে তুলে নিলি? এখন তো আইনের চোখে তুই অপরাধী। কবিতা চিৎকার করলো হঠাৎ। না, আইনি সহায়তা। ভালো বলেছ। কটা মেয়ে সাহস করে পুলিশের কাছে পৌঁছানোর ক্ষমতা রাখে সেটা একটু আমায় বলো তো। কি জানো তুমি আমার উপর কি কি হয়েছে? কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না তোমরা কেউ। আগেই বলাটা খুব প্রয়োজন ছিল। না না না, কেউ বিশ্বাস করতো না। আইন প্রমাণ চায়। সুজনকে খুন করে আমার কোনো আক্ষেপ নেই। আর এই মোহনলাল কি কম শয়তান নাকি? সুজনের থেকে টাকা নিয়ে গভীর রাতে ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছিল। মধুকে আমি বাঁচাতে পারিনি। উল্টে আমাকে গাড়ি দিয়ে সুজনের পিছনেই ধাওয়া করতে দেখে ফেলেছিল মোহনলাল। সুজনের ডেড বডি রাস্তায় পাওয়া যেতেই আমাকে ব্ল্যাকমেল করেছিল টাকার জন্য। না হলে নাকি সব কথা ফাঁস করে দেবে। শান্ত হয়ে ধীরে ধীরে সব বল। মিস্টার রায় আছেন, উনিও বুঝতে পারবেন। কবিতা ধীরে ধীরে বলতে শুরু করে। আমার ছোটবেলাতেই রাহু হয়ে আমার জীবনে এসেছিল সুজন। ও কলকাতায় ছিল কিছুদিন। আমাকে দিনের পর দিন উত্ত্যক্ত করত। কতবার মার খেয়েছিল ওর বিকৃত রুচির জন্য। ওর মতো কাল সাপের নাক পাশ থেকে মুক্ত হয়ে আমি সত্যি বেঁচেছিলাম। নতুন জীবন শুরু করেও ধাক্কা খেলাম। প্রতীক বদলে যেতে লাগলো ধীরে ধীরে। অনুরাধা লক্ষ্য করলো প্রতীক মাথা নিচু করে দাঁড়িয়ে। চলুন আমরা সবাই ভিতরে গিয়ে বসি। সোফার কোণে মাথায় হাত দিয়ে বসে আছে কবিতা। অনুরাধা সেই নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, তুই এ বাড়ির বড়গিন্নিকে 1 মাস আগে ঠিক যে উপায় মেরেছিলি সেইভাবেই মোহনলালকে মারবি, এটা আমি জানতাম। স্লিপিং ট্যাবলেটের পাতা ননদের টেবিলে রেখে আমার দৃষ্টি ঘোরাতে চাইলেও তুই ওটা বেশি ব্যবহার করতি, ঠিক তো? কবিতা নিরুত্তর। তবু মধুকে তুই খুব ভালোবাসতিস। যখন দেখলি বোনের মৃত্যুর পর প্রতীক তদন্তের জন্য মরিয়া হয়ে উঠল, তখন আমার মুখটাই ভেসে উঠল। শখের আনাড়ি গোয়েন্দা কি আর করবে, সব থামাচাপা পড়ে যাবে, তাই না? শান্ত গলায় কবিতা বলে উঠল, ঠিকই বলেছ তুমি। তুমি পারবে আমি স্বপ্নেও ভাবিনি। তাই প্রতীককে তোমার নাম্বার দিয়েছিলাম।
এই বাড়িতে আসলে মধুই আমার প্রাণের বন্ধু হয়ে উঠেছিল। বহু বছর পর আবার সুজনকে এই বাড়িতে দেখে চমকে উঠেছিলাম। প্রতীককে বলেছিলাম মধুর সাথে ওর বিয়ে না দিতে। একটু থামলো কবিতা, কানে এলো, ওরা ভাবলো ড্রাইভারের সাথে পালিয়ে যাওয়ার চেয়ে এই পাত্র ঢের ভালো। ওদের শরীরে জমিদারের ব্যভিচার, তাই সুজনের লাম্পট্য ওদের কাছে বড় হয়ে দাঁড়ায়নি। উল্টে ওই শয়তান সুজন আমার পিছু ছাড়ছিল না। আমি অপমান করায় ছাদের ঘরে দরজা বন্ধ করে একদিন চরম নির্যাতন করেছিল আমায়। সেই ঘটনা জানাজানি হতেই আমাকে মুখ বন্ধ করতে বলল বড় মা। নিজের ভাইপোকে সাধু সাজিয়ে আমাকেই নষ্ট চরিত্রের বলে সবার সামনে যাচ্ছে তাই করে অপমান করলো। চক্ষু লজ্জার খাতিরে সুজনকেও হয়তো তাড়িয়ে দিতে বাধ্য হলো, কিন্তু অপমানের জ্বালা আমি ভুলতে পারিনি। নিজের বাড়িতে ধর্ষিতা হবার পরেও আমি আইনি সাহায্য নিতে পারিনি। বাড়ির একটা লোকও আমার পাশে ছিল না, শুধু মধুছন্দা ছাড়া। একমাত্র ওই আমাকে বিশ্বাস করত। একটু যেন দম নিল কবিতা, টানা টানা চোখ দুটো জলে ভরে উঠেছে। এত কিছুর পরেও বড়মার শরীর খারাপ বলে একদিন বড়মাকে দুধ দিতে গিয়েছিলাম। অকথ্য অপমান করেছিল আমায়। সেদিন আর থাকতে পারিনি। স্লিপিং ট্যাবলেট ওই ঘরেই মজুদ থাকতো। সন্তর্পণে পুরো 2 পাতা মিশিয়ে দিলাম। তারপর ময়না মাসিকে দিয়ে দুধের গ্লাস পাঠিয়ে দিলাম। জানতাম বড়মা ময়নার দেওয়া দুধ খেয়ে মরে গেলে আমার শ্বশুর কিছুতেই তদন্ত হতে দেবে না। ময়নার কোনো ক্ষতি উনি হতেই দেবেন না। বাকিটাও বল নিজের মুখেই। নিশ্চয়ই বলবো। মধু আমাকে পুলিশে সুজনের নামে অভিযোগ লেখানোর জন্য খুব জোর করছিল। কাজের লোকের মারফত মোহনলালের কানে ঘরের অনেক খবরে পৌঁছত। ওর সুজনের সঙ্গে যোগাযোগ ছিল। মধুকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দিয়েছিল সুজন। আমি যে মুখ খুলতে পারবো না এতদিনে ও সেটা ভালো করেই বুঝে গেছিল। দুর্বলের উপর তো অত্যাচার করা যায়। মধু কিন্তু মনের দিক থেকে দুর্বল ছিল না, তাই প্রথম দিন থেকে সুজনকে বিয়ে করবে না বলে অনেক লড়েছিল। মধু আমায় বলেছিল বড়মার মৃত্যুর কয়েকদিন পর গভীর রাতে দুষ্ট গ্রহের মতো সুজন একদিন হঠাৎ হাজির হয়েছিল এই বাড়িতে। মধু না বুঝে দরজা খুলতেই ওকে জড়িয়ে ধরে প্রেমের নাটক করবার চেষ্টা করেছিল সে। মধুর কাছে চড় খেয়েছিল পর্যন্ত। বিয়ে ভেস্তে যাওয়ায় সম্পত্তির কানা করিও যেহেতু পায়নি, তাই আক্রোশ তো একটা ছিলই, সাথে মধুকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিল। অনুরাধা বাধা দিয়ে বলে উঠল, আমি না বলে পারছি না। আপনারা বাড়ির প্রত্যেকে বনেদি বাড়ির বদনামের ভয়ে সবসময় মুখ বন্ধ রেখেছেন। কম বেশি সবাই দোষী কিন্তু আপনারা। বাকিটা আমিই বলি। যে রাতে মধু খুন হয় সেই রাতে প্রহ্লাদ এ বাড়িতেই ছিল। মোহনলাল ইচ্ছে করে ওকে অতিরিক্ত মদ খাইয়েছিল। অন্যদিকে রাতে দরজায় টোকা পড়তে মধুছন্দা ভেবেছিল প্রহ্লাদ এসেছে। দরজা খুলতেই ওর ঘরে ঢুকে পড়ে সুজন, কিন্তু দুজনের তর্কাতর্কি চলে। শেষে বরফ গলবে না বুঝে পথের কাঁটা নিজেই সরিয়ে দেয় সুজন। মুখে বালিশ চাপা দিয়ে খুন করে মধুছন্দাকে। অনুরাধা দেখে ইন্সপেক্টর রয় অবাক হয়ে শুনছেন। উনিও রীতিমতো স্তম্ভিত। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না যদি মধুর খুনের বদলা না নিতে পারতাম। সেদিন রাতেও আমার ঘুম আসেনি, কিন্তু প্রথমে কিছুই টের পাইনি। হঠাৎ চাপা গর্জন আর কান্নার শব্দ মনে হলো মধুর ঘর থেকেই আসছে। আমি তাড়াতাড়ি এলাম, কিন্তু ঠিক তখনই সুজনকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে দেখলাম। মনে হলো সর্বনাশ হওয়ার হয়ে গেছে। ঘরে মধুকে অচেতন অবস্থায় দেখে মাথায় আগুন জ্বলে উঠল। আক্রোশে উন্মত্ত হয়ে কোনো দিকে না তাকিয়ে গ্যারেজ থেকে গাড়ি বার করে ধাওয়া করেছিলাম ওই শয়তানটার পিছনে। সবাই নিশ্চুপ। গভীর রাত, রাস্তায় জনপ্রাণ নেই। ইচ্ছে করে কিছুটা
দূর অব্দি পিছু নিলাম। দেখলাম ও বড় রাস্তা ছেড়ে মেঠো রাস্তাটা ধরল। কাদা মাখামাখি পথে গাড়ি চালানো মুশকিল ছিল, কিন্তু ওটা আমি ভালোই জানতাম। সজোরে দিলাম ধাক্কা, টাল সামলাতে না পেরে ছিটকে পড়ল। আমার মাথায় তখন ঘুম চেপে গেছে। শয়তানকে দিলাম পিষে গাড়ির চাকায়। পাপের বিনাশ হলো মনে করে খুশি মনে বাড়ি ফিরে এলাম। সবটা দেখেছিল মোহনলাল। কবিতা একটু দম নিল। শেষ পথের কাটা মোহনলালকে সরাবার প্ল্যান আমি ঠান্ডা মাথায় করেছিলাম। তাই আজ সকালেই প্রহ্লাদকে দিয়ে 2 পাতা স্লিপিং ট্যাবলেট আনিয়ে রেখেছিলাম। ওকেই শুধু বিশ্বাস করতাম। তাই ও যে তোমাদের সব ইনফরমেশন দিতে পারে আমি ভাবতে পারিনি। অনুরাধা দেখে প্রহ্লাদ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যায় কবিতার দিকে। শান্ত গলায় বলে, সমাজ, পরিবেশ, পরিস্থিতি একটা ভালো মানুষকেও অপরাধী বানিয়ে দেয় অনেক সময়। কথাটা বলতে গিয়ে অনুরাধা নিজের বুকেও মৃদু যন্ত্রণা অনুভব করে। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমা হয় নিজের অজান্তেই। এতক্ষণ শুনছিলেন অমানিশা, লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়। শ্রুতি রূপান্তর শাশ্বতী। বিভিন্ন ভূমিকায় অনুরাধা, আর যে উষসী, বিশ্বনাথ, আর যে সুদীপ্ত ঘোষ আকাশবাণী, প্রতীক ও মোহনলাল পার্থসারথী, কবিতা ও শাশুড়ি খুশি, মধুছন্দা ও ময়না প্রার্থনা, দেবাংশু এবং চাকর RNM অভিষেক, সুজন এবং প্রহ্লাদ জয়ন্ত, প্রচ্ছদ অঙ্কন ও থাম্বনেল ডিজাইন জয়ন্ত, শব্দ সংযোজন, ধ্বনি পরিকল্পনা ও আবহ নির্মাণ 62 FPS স্টুডিও। সমগ্র পর্ব পরিচালনায় শাশ্বতী। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।